ওকে, এবারে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্ট সার্কিট। ঠিক আছে, দেখ একটা প্যারালাল রেজোন্যান্ট সার্কিট কি রকম হয়। একটা ইন্ডাক্টর, একটা রেজিস্ট্যান্স এল আর, ঠিক আছে, আর তার সঙ্গে প্যারালাল আছে হচ্ছে একটা ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, কম্বিনেশনটা এরকম সি। ওকে, এটাকে বলে একটা ইন্ডাকটিভ ব্রাঞ্চ। একটা ইন্ডাকটিভ ব্রাঞ্চে একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্টার প্যারালালে আছে, আর তার একটা ইন্ডাক্টর আর একটা রেজিস্টার সিরিজে আছে। এটা হচ্ছে ইন্ডাকটিভ ব্রাঞ্চ, আর ইন্ডাকটিভ ব্রাঞ্চটার সঙ্গে প্যারালালে একটা ক্যাপাসিটর আছে। ঠিক আছে, এবার এই সার্কিটটার অ্যাক্রসে আমি একটা এসি ইনপুট দিলাম। ঠিক আছে, ক্লিয়ার। এসি ইনপুটটা কত, b ইকুয়ালস টু v0 cos ওমেগা t। ক্লিয়ার, b ইকুয়াল টু v0 cos ওমেগা t। ক্লিয়ার, ওকে, রাইট। এবারে তাহলে বল, ধর সার্কিটে কোনো একটা ইনস্ট্যান্টে কারেন্ট যাচ্ছে i। ওকে, তাহলে কারেন্টটা এই পয়েন্টে গিয়ে কি হবে, ব্রাঞ্চিং হবে। ব্রাঞ্চিং হয়ে ইন্ডাকটিভ ব্রাঞ্চে IL আর ক্যাপাসিটিভ ব্রাঞ্চে IC কারেন্ট ওই ইনস্ট্যান্টে ফ্লো করছে। ক্লিয়ার, ওকে। আমরা বার করতে চাইছি দা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দা সার্কিট। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি অফ দা সার্কিট, ক্লিয়ার, কত হবে এটা বার করতে চাইছি। ক্লিয়ার, তাহলে আমরা কি করে বার করব, প্রথমেই আমাদের ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপটা বার করতে হবে। ঠিক আছে, কি রকম হবে, দেখ ইন্ডাকটিভ ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজ কত V, আবার ক্যাপাসিটিভ ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজ কত V। তাহলে ফার্স্টে ইন্ডাকটিভ ব্রাঞ্চের জন্য আমরা ক্যালকুলেট করব ফর দ্য ইন্ডাকটিভ ব্রাঞ্চ। ঠিক আছে, ইন্ডাকটিভ ব্রাঞ্চের জন্য কি হবে তুই বল। তোর হবে হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে ব্যাক ইএমএফ কত জেনারেট করবে, L DIL dt প্লাস এই রেজিস্ট্রারটার অ্যাক্রসেও কি এই দুটো সিরিজে আছে, তাহলে এখান দিয়ে IL কারেন্ট গেলে রেজিস্ট্রারের মধ্যে দিয়েও IL কারেন্ট যাবে, তাহলে তার অ্যাক্রসে পটেনশিয়াল ড্রপ কত হবে অ্যাকর্ডিং টু ওহমস ল ILR। ক্লিয়ার, ওকে, এটা ইকুয়ালস টু কত হবে V। Okay, so this is the instantaneous EMF equation for the inductive branch, right? Okay, এবারে in terms of phasor আমি কি লিখব, আমরা ফেজারের টার্মে লিখতে গেলে কি করি, ইনস্ট্যান্টেনিয়াস যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলোকে আমরা কি একটা ফেজারের রিয়েল অ্যাক্সিস প্রজেকশন হিসেবে লিখি, তাই তো। তাহলে কি লিখব, L ddt অফ IL টাকে লিখব IL ডট নিউ প্লাস IL dot nu r equals to V dot nu। ক্লিয়ার, ফাইন। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো, L DIL dt প্লাস এটা কত ILR equals to V, রাইট। ডট নিউ গুলো দুদিকে আমরা ক্যান্সেল করলাম মনে মনে, রাইট। তাহলে এটা হবে। এবারে বল, একটা ফেজারের টাইম ডেরিভেটিভ করা মানে কি, ফেজারটাকে j ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করা, তাই তো। তাহলে কত পাবো, L into j omega IL plus ILR equals to V। ক্লিয়ার, ওকে। এবার এই দুটো টার্ম থেকে IL কমন নিতে পারি আমি, কমন নিলে কি হবে, IL into R plus j omega L equals to কত হবে V, রাইট। তাহলে IL এর ভ্যালুটা কত হবে, V by R plus j omega L। ক্লিয়ার, ওকে, কল ইট ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে, ফাইন, ওকে। এবারে আমরা এই ইনস্ট্যান্টেনিয়াস EMF ইকুয়েশন লিখব ফর দ্য ক্যাপাসিটিভ ব্রাঞ্চ। ওকে, for the capacitive branch। ক্যাপাসিটর প্লেটে ইনস্ট্যান্টেনিয়াস চার্জ গুলো QR মাইনাস Q যদি হয় তাহলে এর অ্যাক্রসে কত হয় পোটেনশিয়াল, আমরা জানি Q বাই C। ক্লিয়ার, তাহলে Q বাই C টা ইকুয়ালস টু কত হবে V, কারণ ক্যাপাসিটরটার অ্যাক্রসে কত ভোল্টেজ পড়বে V, রাইট। তাহলে আমরা কি লিখতে পারবো, 1 বাই C, Q কে কি লেখা যায়, ইন্টিগ্রাল IC dt ইকুয়ালস টু V। ক্লিয়ার, ওকে। কেন, ক্যাপাসিটরটার মধ্যে দিয়ে ক্যাপাসিটিভ ব্রাঞ্চে IC কারেন্ট ফ্লো করছে, রাইট। তাহলে ইন টার্মস অফ ফেজার কি লিখব, 1 by C integral IC dot nu dt equals to কত V dot nu। ক্লিয়ার, ওকে।
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1/c IC dt equals to b ক্লিয়ার ওকে এবারে বল একটা ফেজারকে যদি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করি তার মানে কি ইকুইভ্যালেন্ট টু ফেজারটাকে 1/j ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করা তাহলে কি 1/c IC j ওমেগা equals to b ক্লিয়ার ওকে তাহলে এখান থেকে কি পাবো IC equals to তাহলে আমরা এখান থেকে কি পাবো IC equals to j omega c b right clear call it equation number 2 fine clear okay এবারে দেখ আমরা এখান থেকে কি পাবো টোটাল কারেন্ট কত সার্কিট কারেন্ট I সেটা ব্রাঞ্চ হচ্ছে IL আর IC তে তাহলে I equals to কি IL plus IC okay in terms of phasor আমি কি লিখতে পারবো I dot nu equals to IL dot nu plus IC dot nu তার মানে কি I equals to IL plus IC clear okay now using equation 1 and 2 আমি কি লিখতে পারি 1 and 2 আমি কি লিখতে পারি IL আর IC এর ভ্যালুটা এখান থেকে 1 আর 2 থেকে পুট করে দেব তাহলে I equals to কত বের হবে বল b টা কমন হয়ে যাবে দুটো টার্ম থেকে তাহলে পড়ে থাকবে কি 1/r plus j omega l clear plus j omega c into b clear done okay তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি I equals to কি লিখতে পারি দেখ b 1/r plus j omega l এইটাকে আমি উপরে নিউমারেটর ডিনোমিনেটরে r minus j omega l দিয়ে মাল্টিপ্লাই করতে পারি তাহলে কি হয় r minus j omega l বাই নিচে কত হবে r plus j omega l into r minus j omega l ক্লিয়ার আর প্লাস j omega c যেমন ছিল তেমন ডান ক্লিয়ার ওকে ক্লিয়ার তাহলে কত হবে বল এখান থেকে I equals to r minus j omega l বাই এটা কত হবে a plus b into a minus b মানে a square minus b square তাহলে r square minus j square omega square l square plus j omega c ক্লিয়ার ডান তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে I equals to b এখানে দেখ r বাই আচ্ছা এটা মানে কত j স্কয়ার মানে কি -1 তার মানে কি হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস তাহলে r minus j omega l বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার প্লাস j omega c রাইট তাহলে আমরা বলতে পারি I equals to কি বলতে পারি b into r বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার প্লাস দেখ এটাকে কি লিখতে পারি এটা কি হবে মাইনাস j omega l বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার আর এটা প্লাস j omega c এই দুটো থেকে আমি j টা কমন নিতে পারি j omega টা রাদার কমন নিতে পারি কমন নিলে কত হয়ে যাবে c মাইনাস কত হবে l বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার ক্লিয়ার ওকে এই পুরো টার্মটাকে আমি লিখতে পারি কিভাবে I equals to Vy clear where y is called the admittance of the circuit clear okay y মানে হচ্ছে 1/z z is the impedance of the circuit তাই তো z কে বলে impedance ক্লিয়ার এই টার্মগুলো খেয়াল রাখবেন ক্লিয়ার আমরা দেখেছি যে আমরা ডিসির ক্ষেত্রে দেখি কি একটা রেজিস্ট্যান্স আর কন্ডাক্ট্যান্স কে আমরা কি বলি আমরা অনেক রকম এ দিয়ে লিখি কে দিয়ে লিখি 1/r ঠিক আছে ক্লিয়ার এটাকে বলে রেজিস্ট্যান্স আর 1/r কে বলে কন্ডাক্ট্যান্স কে ক্লিয়ার ওকে
এসির ক্ষেত্রে ঠিক সেরকম রেজিস্ট্যান্সের জায়গায় আসে ইম্পিডেন্স, কমপ্লেক্স ইম্পিডেন্স জেড, আর 1/z কে বলে অ্যাডমিট্যান্স। ঠিক আছে, তার মানে কন্ডাক্ট্যান্স যেটা ডিসির ক্ষেত্রে সেটা হয় অ্যাডমিট্যান্স, আর রেজিস্ট্যান্স ডিসির ক্ষেত্রে সেটা এসিতে হয় ইম্পিডেন্স। যেটা ডিসিতে রেজিস্ট্যান্স এসিতে ইম্পিডেন্স, যেটা ডিসিতে কন্ডাক্ট্যান্স সেটা এসিতে অ্যাডমিট্যান্স। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এইটাকে y লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখ y where y equals to কত, y equals to r by r square plus omega square l square plus j omega c minus l by r square plus omega square l square। ক্লিয়ার? ডান? ক্লিয়ার? তাহলে এটা পরিষ্কার যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে এভাবে লিখতে পারি y equals to কি a plus jb। ক্লিয়ার? ওকে, where j equals to, where a equals to হচ্ছে r by r square plus omega square l square, আর b equals to হচ্ছে কত, omega into c minus l by r square plus omega square l square। ঠিক আছে? ক্লিয়ার? ডান? ফাইন। তাহলে এটা যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মড y এর y কে কিভাবে লেখা যায়, এই কমপ্লেক্স নাম্বারটাকে আর কি টার্মসে লেখা যায়, মড y e টু দি পাওয়ার মাইনাস j থিটা। ক্লিয়ার? ওকে, where mod y is equals to root over a square plus b square। আমরা জানি অলরেডি, আমরা কমপ্লেক্স নাম্বার ম্যাথমেটিক্সে শিখেছি ক্লাস 11 থেকে, তাই তো? আর tan থিটা ইকুয়ালস টু কি হয়, tan থিটা ইকুয়ালস টু হয় হচ্ছে b বাই a। ক্লিয়ার? ডান? ওকে, এবারে তাহলে বল, তাহলে i ইকুয়ালস টু কি লিখতে পারবো আলটিমেটলি, i ইকুয়ালস টু লিখতে পারবো b mod y টাকে কি লিখবো, mod বাই e টু দি পাওয়ার j থিটা। ক্লিয়ার? তাহলে ভোল্টেজ ফেজারটা কি, v0 e টু দি পাওয়ার j ওমেগা t mod y e টু দি পাওয়ার j থিটা। ঠিক আছে, ভোল্টেজ ফেজার হচ্ছে v0 e টু দি পাওয়ার j ওমেগা t, একটা নিউ হ্যাট আছে, তাই তো? নিউ হ্যাটটা মিস করে গেছি, নিউ হ্যাট। ঠিক আছে, আর y টাকে কি, যেটা বাকিটা রয়েছে mod y e টু দি পাওয়ার j থিটা। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, কারেন্ট ফেজারটাকে আমরা লিখতে পারবো v0 mod y e টু দি পাওয়ার j ওমেগা t প্লাস থিটা, এই দুটো মাল্টিপ্লাই হয়ে গেলে e টু দি পাওয়ার j ওমেগা t, আর e টু দি পাওয়ার j থিটা মাল্টিপ্লাই হয়ে গেলে e টু দি পাওয়ার j ওমেগা t প্লাস থিটা, আর নিউ হ্যাট। ক্লিয়ার? ওকে, তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো I is equals to I0 e to the power j omega t plus theta new hat। Clear? Where I0 equals to কত, V0 mod y। Clear? Done? Okay, এবার তুই দেখ কি আসছে, আসছে হচ্ছে আমার ভোল্টেজ ফেজারটাতে কি ছিল, ভোল্টেজ ফেজারতে ছিল V0 e to the power j omega t, right? Done? আর কারেন্ট ফেজারটা হচ্ছে I0 e to the power j omega t plus theta, এখানে একটা নিউ হ্যাট আছে, V0 e to the power j omega t নিউ হ্যাট, আর কারেন্ট ফেজারটা হচ্ছে I0 e to the power j omega t plus theta নিউ হ্যাট, রাইট? এবার দেখ তাহলে ভোল্টেজের ফেজ কত ছিল, ওমেগা t, আর কারেন্টের ফেজ কত, ওমেগা t plus theta, রাইট? তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত, থিটা। ওকে, সো ফেজ ডিফারেন্স between V and I is theta, right? Clear? এবারে তাহলে বল যে আমি কি বলতে পারি, কারেন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা কত হবে, I equals to I dot nu, real axis projection of the phasor, সেটা কত হয়, I0 cos of omega t plus theta। যেহেতু এখানে e টু দি পাওয়ার j এর সাথে ওমেগা t প্লাস থিটা আছে, এটাই ফেজ টার্মে চলে আসবে I0 cos ওমেগা t প্লাস থিটা। ক্লিয়ার? ডান? ওকে, এবারে অ্যাট রেজোন্যান্স কি হবে, অ্যাট রেজোন্যান্স কি হবে, কারেন্ট ইজ ইন ফেজ উইথ দ্য ভোল্টেজ।
রেজোন্যান্সে কি হবে, কারেন্টটা সার্কিটে যে লাইন কারেন্টটা মানে সার্কিটের টোটাল কারেন্টটা সেটা ভোল্টেজের সঙ্গে মানে আমাদের সোর্স ভোল্টেজের সঙ্গে ইন ফেজ থাকবে, তাই তো? তার মানে তাদের দুজনের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত হবে, জিরো, কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। সো ইট ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, তাহলে থিটার ভ্যালুটা কত ছিল, tan ইনভার্স b বাই a। আমরা দেখেছিলাম কি, আমরা দেখেছিলাম tan থিটা ইকুয়ালস টু কত দেখেছিলাম, b বাই a। ক্লিয়ার? তাহলে থিটা ইকুয়ালস টু কত ছিল, tan ইনভার্স b বাই a। ক্লিয়ার? রাইট? তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে রেজোন্যান্সে থিটা 0 মানে tan ইনভার্স b বাই a ইজ 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি b বাই a ইজ tan 0। ঠিক আছে? তাহলে কত হবে, tan 0 এর ভ্যালুটা কত, 0। তাহলে b বাই a 0 হওয়া মানে b ইকুয়ালস টু কি, 0 হওয়া, বিকজ a ইজ নট ইকুয়ালস টু 0। রাইট? তাহলে b এর ভ্যালুটা কত ছিল এখান থেকে বল, ওমেগা ইনটু c মাইনাস l বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার ইজ 0। রাইট? তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে c মাইনাস ওমেগা ইজ নট 0, তাহলে c মাইনাস l বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার ইজ 0। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা কত হবে, r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার ইজ ইকুয়ালস টু c বাই l বাই c। ক্লিয়ার? রাইট? তাহলে এখান থেকে কত পাবো, ওমেগা স্কয়ার l স্কয়ার ইকুয়ালস টু l বাই c মাইনাস r স্কয়ার। ক্লিয়ার? ডান। তাহলে এখান থেকে বল ওমেগা স্কয়ার কত হবে, ওমেগা স্কয়ার ইকুয়ালস টু l বাই cl স্কয়ার মাইনাস r স্কয়ার বাই l স্কয়ার। ওমেগা স্কয়ারটা নিচে ডিভাইড করে দিলাম। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত পাবো, l দিয়ে একটা l স্কয়ার কাটলে নিচে l হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ওমেগার ভ্যালুটা কত আসছে, ওমেগার ভ্যালুটা আসছে 1 বাই ওমেগা স্কয়ার, সরি ওমেগা স্কয়ারের ভ্যালুটা আসছে 1 বাই lc মাইনাস কত, r স্কয়ার বাই l স্কয়ার। ঠিক আছে? তাহলে ওমেগার ভ্যালু হবে √1 বাই lc মাইনাস r স্কয়ার বাই l স্কয়ার। ক্লিয়ার? This is equals to omega 0. Okay? The resonant frequency. Okay? So this is the resonant frequency. Clear? বোঝা গেল? এইটাকে বলা হয় হচ্ছে ফেজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ইট ইজ নোন অ্যাজ ফেজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? তার মানে এটা রেজোন্যান্স এই একটা কারণেই বলা হয় এটাকে রেজোন্যান্স, এই সিচুয়েশনটাকে রেজোন্যান্স, বিকজ কারেন্ট ইজ ইন ফেজ উইথ দ্য ভোল্টেজ। কিন্তু আমরা সিরিজ এলসিএস সার্কিটে রেজোন্যান্স বলতে যা বুঝেছি, অরিজিনালি রেজোন্যান্স মানে ফিজিক্যালি যা বোঝায় এটা কিন্তু সেটা নয়, এটা শুধুমাত্র ফেজ রেজোন্যান্স হচ্ছে। তার মানে হচ্ছে শুধু ফেজ কারেন্ট আর ভোল্টেজের ফেজটা কি হয়ে যাচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই সিরিজ এলসিএস সার্কিটে আমরা রেজোন্যান্স যা পড়েছি আর এই প্যারালাল রেজোন্যান্স সার্কিটে রেজোন্যান্স যে আলাদা রকম একটা কিছু, সেটা আমরা এক্ষুনি বুঝতে পারবো। ঠিক আছে? is known as the phase resonant frequency। এই ফ্রিকোয়েন্সিতে তাহলে কি হচ্ছে, কারেন্ট আর ভোল্টেজটা কি হয়ে যাচ্ছে, ইন ফেজ থাকছে। ঠিক আছে? ফাইন। তাহলে তুই বল আমরা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা ফেজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ফর দিস সার্কিট ক্যালকুলেট করে ফেললাম। ওকে? এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ফর ওমেগা 0 টু বি রিয়েল কি হওয়া দরকার, তার কন্ডিশন কি, ওমেগা 0 রিয়েল হতে গেলে কি হতে হবে, 1 বাই lc, এটা রুটের মধ্যে রয়েছে, তাহলে এটা রিয়েল হতে গেলে কি হতে হবে, 1 বাই lc মাস্ট বি গ্রেটার দ্যান r স্কয়ার বাই l স্কয়ার। রাইট? এটা হতে হবে, কারণ এটা ছোট হয়ে গেলে নেগেটিভটা বড় হয়ে গেলে রুটের ভেতর নেগেটিভ, তার মানে একটা ইমাজিনারি নাম্বার চলে আসবে। ক্লিয়ার? তাহলে ওমেগা 0 রিয়েল হতে গেলে এটা হতে হবে কন্ডিশনটা স্যাটিসফাইড। তাহলে কি হতে হবে, এখান থেকে বলে ফেল, এটা l হয়ে যাবে। তাহলে তুই বলতে পারবি যে l by c is greater than r square or r must be less than l by root over l by c। Clear?
R must be less than root over L by C. L টা উপরে তুলে দেয় এখানে, তাহলে L by C. L by C is greater than R square, তার মানে R square less than L by C, R less than root over L by C. Clear? ওকে, এইবারে যেটা বলতে চাইছি এটা হচ্ছে the impedance of the circuit ওকে আচ্ছা অ্যাডমিটেন্সটাই বার করি the admittance of the circuit at resonance কত হবে সার্কিটের সার্কিটের যে অ্যাডমিটেন্সটা সেটা রেজোনেন্সে কত হবে তার মানে তার ম্যাগনিটিউডটা আমি বার করছি মড y এর ভ্যালু আমরা কত দেখেছি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার তাই তো এইমাত্র আমরা দেখলাম অ্যাট রেজোনেন্স কি হয় b0 একটু আগেই দেখলাম এই ভিডিওতেই অ্যাট রেজোনেন্স b এর ভ্যালুটা কি হয় 0 ক্লিয়ার তাহলে আমরা কি বলতে পারবো মড y এর ভ্যালুটা কত মড y এর ভ্যালুটা হচ্ছে রুট ওভার a স্কয়ার মানে a ক্লিয়ার ওকে এর ভ্যালু কত ছিল এর ভ্যালু ছিল হচ্ছে এর ভ্যালুটা কত ছিল r বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার এর ভ্যালুটা কত ছিল এর ভ্যালুটা ছিল r বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার রাইট তাহলে মড y এর ভ্যালু কত হবে r বাই r স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার l স্কয়ার এট রেজোন্যান্স তাই তো তাহলে ওমেগার ভ্যালু কত এট রেজোন্যান্স ওমেগা 0 দ্যাট ইজ ইকুয়াল টু দিস ওয়ান তাহলে এটা বসিয়ে দেওয়া যাক ওমেগার ভ্যালু যদি এইটা হয় ওমেগা স্কয়ার মানে রুটটা উঠে যাবে তাহলে কত হবে r বাই r স্কয়ার প্লাস কত হবে 1 বাই lc মাইনাস r স্কয়ার বাই l স্কয়ার ইনটু l স্কয়ার রাইট ক্লিয়ার তাহলে কত বের হবে হচ্ছে মড y এর ভ্যালু r বাই r স্কয়ার প্লাস l বাই c মাইনাস এই যে l দিয়ে l স্কয়ার কে কাটলে l হবে তাহলে l বাই c মাইনাস l স্কয়ার কাটলে কেটে যাবে 1 হয়ে যাবে তাহলে মাইনাস r স্কয়ার ক্লিয়ার তাহলে এবার r স্কয়ার কেটে যাবে তাহলে মড y এর ভ্যালু কত হবে মড y এর ভ্যালু হবে cr বাই l কত হবে cr বাই l ক্লিয়ার তাহলে আমরা কি দেখেছিলাম i0 এর ভ্যালুটা কত কারেন্টের যে পিক ভ্যালু i0 সেটা ইকুয়াল টু কত v0 ইনটু মড y তাহলে কত হবে এট রেজোন্যান্স সো i0 এট রেজোন্যান্স কত হবে v0 রেজোন্যান্সে মড y এর ভ্যালু কত বের হলো cr বাই l ক্লিয়ার ওকে তাহলে i0 এর ভ্যালুটা কি লেখা যায় v0 বাই l বাই cr এরকম করে লেখা যায় কারণ cr টা উপরে উঠে গেলে এর উপরে এটা চলে আসে ক্লিয়ার এভাবে লেখা যায় ওকে তাহলে এট রেজোন্যান্স i0 এর ভ্যালুটা কত পাচ্ছি v0 by l by cr ঠিক আছে এটাকে লেখা হয় v0 by rd where rd is called the dynamic resistance rd equals to l by cr okay now the resistance of the inductive branch is usually very small okay so r is usually very small that is r tending to 0 right তাহলে কি হবে rd এর ভ্যালুটা will tend to infinity clear r যদি 0 এর দিকে যায় তাহলে rd এর ভ্যালু কোন দিকে যাবে ইনফিনিটির দিকে রাইট তাহলে এবার দেখ তাহলে i0 at resonance সেটার ভ্যালু কোন দিকে যাবে will tend to 0 rd যদি ইনফিনিটির দিকে যায় তাহলে কি হবে এই নিচ ডিনোমিনেটর ইনফিনিটিতে গেলে i0 এর ভ্যালুটা কত 0 এর দিকে টেন্ড করবে এবং এটা at resonance রাইট ক্লিয়ার তাহলে এই জায়গাতেই হচ্ছে আসল সিগনিফিকেন্সটা দেখ তাহলে কি হচ্ছে at resonance কি হচ্ছে
the peak current is almost tending to zero for this circuit. Clear? তার মানে কি সার্কিটটার পিক কারেন্ট জিরো মানে কারেন্টও জিরো, রাইট? তার মানে রেজোন্যান্সে সার্কিটটায় কোনো লাইন কারেন্ট বা সার্কিটটা কোনো টোটাল কারেন্ট ড্র করবে না ফ্রম দা সোর্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইখানেই হচ্ছে ডিফারেন্সটা। আমরা সিরিজ রেজোন্যান্স সার্কিটে যে রেজোন্যান্স দেখেছিলাম, কারেন্ট রেজোন্যান্স দেখেছিলাম, সেখানে কি হয়েছিল? সেখানে অ্যাকচুয়াল যে রেজোন্যান্স বলতে আমরা ফিজিক্যালি যা বুঝি, পাওয়ার রেজোন্যান্স আর কারেন্ট রেজোন্যান্স যেটা বুঝি, সেটা সত্যিকারের হয়েছিল সিরিজ রেজোন্যান্স সার্কিটে, যেখানে এক রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি সার্কিট সোর্স থেকে ম্যাক্সিমাম পাওয়ার বা ম্যাক্সিমাম কারেন্ট ড্র করছিল। ঠিক আছে? কিন্তু এই সার্কিটটা প্যারালাল রেজোন্যান্ট সার্কিটটাতে কি হচ্ছে? এই যে ওমেগা জিরো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ফেজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, সেটা এমন একটা রেজোন্যান্স সেখানে শুধুমাত্র ভোল্টেজ আর কারেন্টের ফেজটা ইকুয়াল হচ্ছে, কিন্তু রেজোন্যান্সে সার্কিটের কারেন্ট রেসপন্স কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। মানে রেজোন্যান্সে সার্কিটের কারেন্ট রেসপন্স প্রায় জিরো। রেজোন্যান্সে সার্কিট সোর্স থেকে প্রায় কোনো কারেন্ট ড্র করছে না, রাইট? ক্লিয়ার? এটা একটা অদ্ভুত ধরনের রেজোন্যান্স। ক্লিয়ার? অনেক সময় এটাকে অ্যান্টি রেজোন্যান্সও বলা হয়। অনেক সময় এই ফেনোমেননটাকে বলা হয় অ্যান্টি রেজোন্যান্স। এই কারণে কেন অ্যান্টি রেজোন্যান্স বলা হয়? কারণ অ্যান্টি রেজোন্যান্স বলা হয় কারণ এই সার্কিটটা রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বা ফেজ রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ওমেগা জিরোতে সোর্স থেকে অলমোস্ট কোনো কারেন্টই ড্র করে না। ক্লিয়ার? ওকে, এই কারণের জন্য এই সার্কিটটার আরেকটা নাম আছে। এই সার্কিটটাকে বলা হয় রিজেক্টর সার্কিট। ক্লিয়ার? আমরা দেখেছিলাম যে সিরিজ এলসিআর সার্কিটকে অ্যাকসেপ্টর সার্কিট বলে। সিরিজ এলসিআর সার্কিটকে অ্যাকসেপ্টর সার্কিট বলে। কেন সিরিজ এলসিআর সার্কিটকে অ্যাকসেপ্টর সার্কিট বলে? কারণ ও রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে ম্যাক্সিমাম কারেন্ট সোর্স থেকে ড্র করে। তার মানে ইট অ্যাকসেপ্টস দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, রাইট? আর বাকি সব ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে বাকি সব ফ্রিকোয়েন্সিতে ওর কারেন্ট রেসপন্স ফল করে। তার মানে বাকি ফ্রিকোয়েন্সি গুলোকে ও রিজেক্ট করে সিরিজ এলসিআর সার্কিট, আর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিকে অ্যাকসেপ্ট করে। তাই ওটাকে সিরিজ এলসিআর সার্কিটকে বলা হয় অ্যাকসেপ্টর সার্কিট। বাট প্যারালাল রেজোন্যান্ট সার্কিট বা এই সার্কিটটা কি হয়? এই সার্কিটটাতে কি হচ্ছে? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কারেন্ট রেসপন্স জিরো। মানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে ও প্রায় কোনো কারেন্টই ড্র করে না সোর্স থেকে। তার মানে ইট রিজেক্টস দ্য রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি। এটা বাদ দিয়ে অন্যান্য ফ্রিকোয়েন্সিতে এর সার্কিটের কারেন্ট রেসপন্স সাবস্টেনশিয়াল থাকে। তার মানে অন্যান্য ফ্রিকোয়েন্সিকে কি করে? ও অ্যাকসেপ্ট করে, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিকে রিজেক্ট করে। তাই এটার নাম রিজেক্টর সার্কিট। ক্লিয়ার? আবার অনেক সময় একে ট্যাঙ্ক সার্কিটও বলা হয়। ট্যাঙ্ক সার্কিট। ক্লিয়ার? ট্যাঙ্ক সার্কিট কেন বলা হয়? তার কারণ এই সার্কিটটা যেহেতু তুই চিন্তা করতে পারিস যে শুধুমাত্র কি করে? শুধুমাত্র রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিকে কি করে? ও রিজেক্ট করে। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে বাকি ফ্রিকোয়েন্সিগুলোকে অ্যাকসেপ্ট করে রাখে। তার মানে হচ্ছে এই সার্কিটটা ইজ ইকুইভ্যালেন্ট টু আ ফ্রিকোয়েন্সি রিজার্ভয়ার। মানে এর মধ্যে অনেক ফ্রিকোয়েন্সি আছে, একটা ফ্রিকোয়েন্সি রিজার্ভার হিসেবে এফেক্ট করে, এই সার্কিটটা অ্যাক্ট করে, রাইট? ক্লিয়ার? তাই জন্য এটাকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট, একটা রিজার্ভার, ফ্রিকোয়েন্সি রিজার্ভার সার্কিট। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, তাহলে এখানে কারেন্ট কি বলে, কারেন্ট রেসপন্স কার্ভটা কেমন হবে ফর দিস সার্কিট? কারেন্ট রেসপন্স কার্ভটা কেমন হবে ফর দিস সার্কিট? I omega curve will obviously be this one. At resonance, current will almost be zero. Clear? Like this one. ঠিক আছে? At the phase resonant frequency omega equal to omega 0, সেখানে কারেন্টটা প্রায় জিরো হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, কারণ এই আটটা প্রায় জিরোর দিকে চলে যায়। পুরো তো জিরো হয় না, রেজিস্ট্যান্স প্রায় জিরো হয়, তাই জন্য কারেন্টটাও প্রায় জিরো হয়ে যায়। ক্লিয়ার? একদম কমে যায়। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কি হয়? কারেন্টের রেসপন্স একদম কমে যায়, আর বাকি সব ফ্রিকোয়েন্সিতেও অ্যাকসেপ্ট করে, সাবস্টেনশিয়াল কারেন্ট রেসপন্স দেয় এই সার্কিটটা। ক্লিয়ার? আর ইম্পিডেন্স কার্ভটা কি হবে? জাস্ট উল্টো,
জেড ভার্সেস ওমেগা যদি বলি জাস্ট উল্টো হবে, তাই তো? তার মানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কি হয়, ওমেগা ইকুয়াল টু ওমেগা জিরোতে কারেন্ট রেসপন্স প্রায় জিরো হয়ে যাওয়া মানে কি সার্কিটের ইম্পিডেন্সটা বেড়ে প্রায় ইনফিনিটি হয়ে যায়। আমরা দেখেছি ডাইনামিক রেজিস্ট্যান্স আরডি বিকামস অলমোস্ট ইনফাইনাইট, মানে বিরাট বেশি, রাইট? তার মানে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতে কি হয়, ও বিরাট ইম্পিডেন্স, অন্যান্য ফ্রিকোয়েন্সিতে ওর ইম্পিডেন্স কম যেখানে কারেন্ট বেশি। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, সো দিস ইজ দ্য প্যারালাল রেজোন্যান্ট সার্কিট। ক্লিয়ার? ওকে ওকে, প্যারালাল রেজোন্যান্ট সার্কিটের ডিসকাশনের পরে আমরা আরেকটা ডিসকাশনে আসব, আইডিয়াল ট্রান্সফরমারের একটা ছোট্ট ডিসকাশন। আমরা যেটা বাকি রেখেছিলাম আইডিয়াল ট্রান্সফরমারের একটা ছোট্ট ডিসকাশন, সেটাতে আসব। সেখান থেকে খুব ইম্পর্টেন্ট দু একটা কোয়েশ্চেন আসে, সেই জন্যই আমরা আইডিয়াল ট্রান্সফরমারের জন্য কি দেখেছিলাম, আইডিয়াল ট্রান্সফরমারের জন্য দেখেছিলাম V2 by V1 ইকুয়ালস টু কি হয়, ইকুয়ালস টু হয় N2 by N1, রাইট? ক্লিয়ার? এটাকে কি বলে, টার্নস রেশিও, T। ক্লিয়ার? V2 by V1 বা V2R by V1R লিখতে পারিস তুই RMS ভ্যালু টার্মসে। ক্লিয়ার? তাহলে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ইজ ইকুয়ালস টু the number of turns in the secondary by the number of turns in the primary. ক্লিয়ার? এটা আমরা দেখেছিলাম, তাই তো? এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের জন্য এই জিনিসটা আমরা দেখেছিলাম। আবার দেখেছিলাম যে V2R by V1R ইকুয়ালস টু, আমরা দুটো ইকুয়েশনই আইডিয়াল ট্রান্সফরমারের জন্য প্রুফ করেছি, ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু হয় I1R by I2R। ক্লিয়ার? তার জন্য আমরা লিখতে পারি V2R into I2R equals to V1R into I1R। তার মানে আউটপুট পাওয়ার is equals to input power, আউটপুট পাওয়ার is equals to input power। এটা আমরা আইডিয়াল ট্রান্সফরমারের জন্য প্রুফ করেছি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, টার্নস রেশিও কথাটা বলে রাখি, টার্নস রেশিও, টার্নস রেশিও T equals to N2 by N1। ওকে, তারপরে number of turns in the transformer secondary, the ratio of number of turns in the transformer secondary to that of transformer primary is called the turns ratio, right? Clear? Okay, fine। তাহলে আমরা এই যে জিনিসটা দেখেছিলাম তোর আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে দেখেছিলাম যে যতটা ইনপুট পাওয়ার প্রাইমারিতে দেয় ততটাই আউটপুট পাওয়ার সেকেন্ডারি থেকে আমরা ড্র করি। ক্লিয়ার? আইডিয়াল ট্রান্সফরমার। কিন্তু অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে এই জিনিসটা হয় না। একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে অনেক ডিসিপেশন থাকে, অনেক ডিসিপেশন থাকার জন্য যতটা ইনপুট পাওয়ার দেওয়া হয় প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে ততটা আউটপুট পাওয়ার পাওয়া যায় না। ক্লিয়ার? খানিকটা পাওয়ার ডিসিপেটেড হয়ে যায়, যেগুলোকে ট্রান্সফরমার লসেস বলা হয়, রাইট? এইবার আমরা একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমার লস গুলো দেখব, ঠিক আছে? একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমার লস গুলো দেখব। ফর আ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, ট্রান্সফরমার লসেস, ট্রান্সফরমার লসেস। ক্লিয়ার? ওকে, ট্রান্সফরমারে মেইনলি তিনটে টাইপ অফ লস হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, যে রাইট দ্য ট্রান্সফরমার লসেস এন্ড देयर রেমেডিস। ঠিক আছে, বোর্ডস এর জন্য খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ট্রান্সফরমার লস গুলো হচ্ছে, ফার্স্ট যে পয়েন্টটা সেটাকে বলে হচ্ছে কপার লস। কি বলে? কপার লস অর জুল হিটিং লস। ক্লিয়ার? ওকে, তার মানে এই কপার লস বা জুল হিটিংটা কি? সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা যখন ট্রান্সফরমার সার্কিট দেখেছি তখন কি দেখেছি যে আমাদের কি থাকে, প্রাইমারিতে একটা রেজিস্ট্যান্স থাকে, প্রাইমারি রেজিস্ট্যান্স R1, রাইট? আর সেকেন্ডারিতেও একটা রেজিস্ট্যান্স থাকে, সেকেন্ডারি রেজিস্ট্যান্স R2। ক্লিয়ার? এই R2 এর অ্যাক্রসেই আমরা আউটপুটটাকে ড্র করি। ক্লিয়ার? আউটপুটটাকে R2 থেকেই আমরা নিই। ক্লিয়ার? ফাইন। তাহলে একটা আমরা দেখেছিলাম কি, একটা দেখেছিলাম প্রাইমারি রেজিস্ট্যান্স R1 থাকে, একটা সেকেন্ডারি রেজিস্ট্যান্স R2 থাকে। এই কারেন্ট যখনই এই রেজিস্ট্যান্স গুলোর অ্যাক্রসে চলবে, যখনই কারেন্ট এই রেজিস্ট্যান্স গুলোর অ্যাক্রসে চলবে, সঙ্গে সঙ্গে কি হবে আমরা জানি, জুল হিটিং হবে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তাহলে জুল হিটিং হওয়া মানে কি? পাওয়ার ডিসিপেশন, রাইট?
তার মানে এই জুল হিটিং লসটা হয় বলেই, বা এটার আরেকটা নাম কপার লস, এটা হয় বলেই যতটা ইনপুট পাওয়ার প্রাইমারিতে দেওয়া হয় ততটা আউটপুট পাওয়ার সেকেন্ডারি থেকে আমরা ড্র করতে পারি না, ট্রান্সফরমার লস হয়। ক্লিয়ার? ওকে, ফাইন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে লস ডিউ টু ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা বলেছিলাম দেখ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে এই যে প্রাইমারির যে ইন্ডাক্টর আর সেকেন্ডারির যে ইন্ডাক্টর এরা পারফেক্টলি কাপলড থাকে না। ঠিক আছে, আমরা জানি m ইকুয়ালস টু কি হয়, আমরা পড়েছিলাম m ইকুয়ালস টু k রুট ওভার l1 l2। k টাকে বলে কোএফিশিয়েন্ট অফ কাপলিং। এই কোএফিশিয়েন্ট অফ কাপলিং এর ভ্যালুটা যখন 1 হয় তখন দে আর পারফেক্টলি কাপলড, দেয়ার ইজ নো ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ। ক্লিয়ার? কিন্তু k এর ভ্যালুটা যখনই কি হয় 1 এর চেয়ে কম হয়, মানে 0 আর 1 এর মাঝে থাকে, তখনই কি হয়, দে আর লুজ কাপলড। তাই তো? রাইট? তার মানে তারা লুজ কাপলড হয়ে যায়, বা 0 এর কাছে যখন চলে যায় ভ্যালু k এর ভ্যালুটা, তখন লুজ কাপলড হয়ে যায়, মানে দেয়ার ইজ আ হিউজ ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ। তো জেনারেলি এইটার মধ্যে ইমপারফেক্ট কাপলিং এর জন্য, মানে k এর ভ্যালুটা 0 থেকে 1 এ ফ্র্যাকশনে থাকার জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ হয়, তার জন্য আমাদের একটা পাওয়ার লস হয়, মানে আমরা পাওয়ার ডিসিপেশন হয়, মানে আমরা যতটা ইনপুট পাওয়ার প্রাইমারিতে দিই ততটা আউটপুট পাওয়ার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে সেকেন্ডারি থেকে ড্র করতে পারি না। ক্লিয়ার? ওকে, দ্য থার্ড পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমরা এই দুটো অলরেডি ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, এই দুটো আমরা অলরেডি পড়াবার সময় আইডিয়াল ট্রান্সফরমার তখনই ডিসকাস করেছিলাম, এখন আবার বললাম, কিন্তু থার্ড পয়েন্টটা আই হ্যাভেন্ট কভারড ইট, এটা আমি পরে তোদের ডিসকাস করে দেবো। এখন আপাতত ইনফরমেটিভ জিনিসটা জেনে রাখ, বলে রাখছি, পরে আমি এই জিনিসটাকে থার্ড পয়েন্টটাকে এক্সপ্লেন করে দেবো। ক্লিয়ার? থার্ড পয়েন্টটার নাম হচ্ছে আয়রন লস। ঠিক আছে, অর কোর লস। ঠিক আছে, আয়রন লস অর কোর লস। ঠিক আছে, অর এটার নাম আছে হিস্টেরেসিস। ঠিক আছে, হিস্টেরেসিস। ঠিক আছে, ওকে, অর এটাকে বলে অর হিস্টেরেসিস এন্ড এডি কারেন্ট হিটিং। ঠিক আছে, আয়রন লস অর কোর লস অর হিস্টেরেসিস এন্ড এডি কারেন্ট হিটিং, যেটা খুশি তুই বলতে পারিস। এই লসটা, এই হিস্টেরেসিস আর এডি কারেন্ট, এই টার্মগুলো আমি পরে তোদের ডিসকাস করে দেব। ঠিক আছে, আরেকটা চ্যাপ্টার পড়ানো বাকি, সেটা পড়ালেই তারপরে আমি এই দুটো জিনিস তোদের ডিসকাস করে দিতে পারবো। ক্লিয়ার? ওকে, এইবার আমি শুধু এটুকু বলে রাখি, এই আয়রন লস বা কোর লস জিনিসটা কি, হোয়াট ইজ কোর? অ্যাকচুয়ালি কি হয়, একটা এরকম একটা কি থাকে, একটা এরকম কোর থাকে, একটা ট্রান্সফরমারে এরকম একটা কোর আছে, এরকম একটা কোড থাকে। সেই কোডটার এইখানে ধর প্রাইমারিটা এরকম ভাবে আছে টার্নটা, আর এখানে সেকেন্ডারি টার্নটা এরকম রয়েছে। ক্লিয়ার? ওকে, এখানটা এটা অ্যাকচুয়ালি আমরা এইটাকে ইনপুটের সাথে কি করি, কানেক্ট করি, আর এখান থেকে আমরা আউটপুটটাকে ড্র করি। ঠিক আছে, এবার সেই আউটপুটটা কি হতে পারে, ইনপুটের থেকে বেশি বা কম। যদি বেশি হয় তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার, যদি কম হয় তাহলে সেটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ক্লিয়ার? এই যে মাঝখানের এই যে জায়গাটা, এটাকে বলে ট্রান্সফরমার কোর। ঠিক আছে, ক্লিয়ার? এই মাঝখানের এই জায়গাটা বিভিন্ন রকম হতে পারে, এইখানটায় আয়রন থাকতে পারে। ঠিক আছে, এটার মধ্যে আবার কিছু নাও থাকতে পারে, তখন সেটাকে বলে এয়ার কোর ট্রান্সফরমার। ঠিক আছে, এয়ার কোর ট্রান্সফরমার মানে এই কোরটার মধ্যে কিছু নেই, এখানে কোর বলে কিছু নেই, শুধু হাওয়া আছে। ঠিক আছে, আবার এখানে আয়রন কোর থাকতে পারে, ফেরাইট কোর থাকতে পারে। ঠিক আছে, আয়রন কোর বা ফেরাইট কোর ট্রান্সফরমার। ঠিক আছে, হতে পারে। ওকে, তাহলে এরকম বিভিন্ন, এটাকে বলে এই কোরটার জন্য, এই কোর মেটেরিয়ালটার জন্য একটা লস হয়। ঠিক আছে, এই কোর মেটেরিয়ালটা যদি আমরা ঠিক করে চুজ না করতে পারি, তার জন্য একটা লস আমাদের সাফার করতে হয়। তার সেটা হয় কারণ হচ্ছে হিস্টেরেসিস এন্ড এডি কারেন্ট হিটিং। ঠিক আছে, এর জন্য এটাকেই বলে কোর লস। ওকে, আমরা এই থার্ড পয়েন্টটা আমরা পরে আরো ভালো করে ডিসকাস করে রাখবো, এখন আপাতত ইনফরমেটিভ তোরা এটা মনে রাখতে পারিস। ওকে, ফাইন।
এবারে আমরা আসবো হচ্ছে রেমেডিস। আচ্ছা, প্রথমে আমরা আসি হচ্ছে রেমেডিস যখন পড়াবো তখন প্রথমেই বলবো সেটা হচ্ছে কপার লস অর জুল হিটিং লসটা কি করে আমরা মিনিমাইজ করব। একদম সহজ, কি করে মিনিমাইজ করব? ফার্স্ট লসটা, কপার লসকে কিভাবে অ্যাড্রেস করব আমরা, সেটা হচ্ছে বাই চুজিং R1 and R2 স্মল। ঠিক আছে, মানে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের যে প্রাইমারি আর সেকেন্ডারির যে রেজিস্ট্যান্সটা সেটা যখনই আমরা স্মল চুজ করব তখনই কি হবে, আমরা কপার লসটাকে অ্যাড্রেস করে দিতে পারবো, মানে আমরা জুল হিটিংটাকে মিনিমাইজ করে দিতে পারবো। তুই চিন্তা করে দেখ, আমরা যখন আইডিয়াল ট্রান্সফরমারের ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম তখন আমরা বলেছিলাম আইডিয়াল ট্রান্সফরমারে অবভিয়াসলি R1 R2 টা স্মল হয়। কেন বলেছিলাম এখন বুঝতে পারছিস? বেশ। সেকেন্ড ওয়ান, ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজ। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজের জন্য যে লসটা হয় সেটাকে অ্যাড্রেস করতে গেলে আমাকে কি করতে হবে, এই কোএফিশিয়েন্ট অফ কাপলিং বা কে এর ভ্যালুটাকে কি হতে হবে, 1 হতে হবে। আমরা দেখেছিলাম, আমরা আইডিয়াল ট্রান্সফরমারের যে ক্রাইটেরিয়া করেছিলাম সেখানে কি দেখেছিলাম, এম এর ভ্যালুটা কি হতে হয়, √L1 L2, রাইট? m √L1 L2 হয় আইডিয়াল ট্রান্সফরমারের ক্রাইটেরিয়াতে পড়েছিলাম, তাই তো? তার মানে k কত হয়, 1। coefficient of coupling becomes 1, so they become perfectly coupled and there is no magnetic flux leakage। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লিকেজকে অ্যাড্রেস করার জন্য কোএফিশিয়েন্ট অফ কাপলিং এর ভ্যালু 1 বা তার কাছাকাছি কিছু একটা হতে হবে। তাহলে ফর ইনক্রিজিং দা কোএফিশিয়েন্ট অফ কাপলিং আমরা কি করতে পারি বলতো, আমরা এই ট্রান্সফরমার কোডটাকে আয়রন কোর নিতে পারি। ওকে, ট্রান্সফরমার কোডটাকে কোর may be chosen as আয়রন কোর। ঠিক আছে, আমরা একটা আয়রন কোর ট্রান্সফরমার নিতে পারি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আর থার্ড পয়েন্টার যে রেমেডিটা সেটা হচ্ছে, থার্ড পয়েন্টার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এডি কারেন্ট, এই এডি কারেন্ট হিটিংটাকে মিনিমাইজ করার জন্য, এডি কারেন্ট হিটিংটাকে মিনিমাইজ করার জন্য আমরা ল্যামিনেটেড কোর ইউজ করতে পারি, ল্যামিনেটেড কোর ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। ক্লিয়ার? আর ল্যামিনেটেড কোর কি, আর হিস্টেরেসিস লসটাকে, হিস্টেরেসিস লস যেটাকে বলে, হিস্টেরেসিস লসটাকে অ্যাড্রেস করার জন্য আমরা কি করতে পারি, we have to choose the core material to have smaller hysteresis area। ঠিক আছে, থার্ড পয়েন্টটা নিয়ে তোদের প্যানিক করার কোনো দরকার নেই। থার্ড পয়েন্টটা আমি আবার ডিসকাস করে দেব আফটার কমপ্লিটিং দা ম্যাগনেটিক মেটেরিয়াল চ্যাপ্টার। ম্যাগনেটিক মেটেরিয়ালটা যখন পড়াবো তখন আমরা এই জিনিসগুলো সমস্ত ডিসকাস করে নেব। তোরা আপাতত দুটো পয়েন্ট মনে রাখ, তাদের রেমেডিগুলো মনে রাখ, সেগুলো তো আমরা পড়েইছি যখন আমরা আইডিয়াল ট্রান্সফরমারের ক্রাইটেরিয়া পড়েছি, সেখানেই পড়েছি, সেটা আবার রিপিট করে দিলাম। ক্লিয়ার? অ্যাজ এ কোয়েশ্চেন হিসেবে, রাইট? থার্ড পয়েন্টটা আপাতত ইনফরমেটিভ মেমোরাইজ কর, পরে আমি এটাকে ডিসকাস করে দেবো, এক্সপ্লেন করে দেবো। ওকে, থার্ড পয়েন্টের রেমেডিটা কি, রেমেডিটা হচ্ছে ল্যামিনেটেড কোর ইউজ করতে হবে, ইউজিং with the core material to have smaller hysteresis loop area। ঠিক আছে, আমরা এমন একটা কোর মেটেরিয়াল ইউজ করব যার হিস্টেরেসিস লুপ এরিয়াটা স্মল, এবং সেই কোর মেটেরিয়াল দিয়ে একটা ল্যামিনেটেড কোর যদি তৈরি করতে পারি তাহলে হিস্টেরেসিস লস বা এডি কারেন্ট হিটিং, সেই যে লসটা, সেই যে কোর লসটা, ঠিক আছে, বা আয়রন লস যাকে বলি, সেইটাকে আমরা অ্যাড্রেস করতে পারব। ক্লিয়ার? ওকে, ফাইন। এবারে আমরা দেখব একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের জন্য, তুই তাহলে দেখতে পারলি যে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের রেমেডিগুলোই আসলে কি, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের রেমেডিগুলোই আসলে
বা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার লসের রেমেডি গুলোই আসলে আইডিয়াল ট্রান্সফরমারের ক্রাইটেরিয়া, রাইট? আমরা যেটা পড়েছিলাম এখানে সেই জিনিসটাই রিপিটেড হলো, ফাইন, ওকে। এইবারে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা এফিশিয়েন্সি আছে, এফিশিয়েন্সি ডিফাইন করা হয়। এফিশিয়েন্সি অফ আ প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ইটা is defined as output power by input power into 100%, okay? Clear? This is a percentage efficiency, আমি একবারে বলে দিলাম, clear? Okay? তাহলে the efficiency or the percentage efficiency of the practical transformer is defined as this, output power by input power into 100%, okay? Clear? তাহলে আমরা বুঝতেই পারছি আইডিয়াল ট্রান্সফরমারের জন্য কি হবে? আইডিয়াল ট্রান্সফরমারের জন্য আউটপুট পাওয়ার ইজ ইকুয়াল টু ইনপুট পাওয়ার, আমরা ডিরাইভ করেছি সেটা, প্রুফ করেছি সেটা, রাইট? তাহলে কি হয়ে যাবে? এটা কেটে 1 হয়ে যাবে আইডিয়াল ট্রান্সফরমারের জন্য, তাহলে পড়ে থাকবে 100%, রাইট? সো আইডিয়াল ট্রান্সফরমার ইজ 100% efficient. Clear? Fine.